নমস্কার, আমি কবিতা, কবিতার কলতান থেকে আমার চ্যানেলে সবাইকে স্বাগতম। বড়দেরকে প্রণাম জানাই, ছোটদেরকে অনেক অনেক আদর আর ভালোবাসা জানালাম। আমি চলে এসেছি এখন হ্যাশট্যাগ আমরা সকলের আজকের বিষয় নিয়ে। আর বিষয়ে যাওয়ার আগে আজকে বলে দিই, আমাদের সকলের প্রিয়, সকলের খুব আদরের আমাদের বন্ধু মধুমিতার মনের কথার মধুর আজকে শুভ জন্মদিন। ওকে জন্মদিনের অনেক 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 শুভেচ্ছা জানালাম। আর আমার না আগের বছর পর্যন্ত জন্মদিনটা মনে ছিল, কাল পরশু মনে পড়ছিল, মনটা খোঁচা লাগছিল আর কি, মধুর জন্মদিন। তো সকাল থেকে না ফেসবুক খোলা হয়নি আজকে। তারপরে আমি দেখলাম যে গ্রুপে অনেক পরে ওর জন্মদিন উইশ করেছে, খুব সম্ভবত মিষ্টি। তো মধু, কিছু মনে করিস না, অনেকটা বেলা হয়ে গেল। জন্মদিনের শুভেচ্ছা, অনেক ভালোবাসা। আর কি বলবো, মানে ভালোবাসাটা আর কি বাই হার্ট তোকে দিলাম। অনেক সুইট একটা মেয়ে, আর জীবনে এত স্ট্রাগল সত্ত্বেও ওকে দেখে শিখি আমি যে জীবন কিভাবে বাঁচতে হয়। আর ভীষণ কনফিডেন্ট ওর চেহারার মধ্যে না, কেন জানি না, মানে ওকে দেখলে লোকের ভীষণ একটা পজিটিভিটি পায় আর কি, যেটা ওর চেহারাটার মধ্যে আছে। ও যে কোনো ড্রেসই পরে না কেন এত ভালো লাগে ওকে, মানে খুব একটা কনফিডেন্ট লুক আর কি। ওই কনফিডেন্সটা ওর চেহারার মধ্যে ফুটে ওঠে, পজিটিভিটিটা ওর চেহারার মধ্যে ফুটে ওঠে। আর মধুকে অনেক শুভেচ্ছা। আচ্ছা, আজকে এবার টপিকে চলে আসি। আজকে টপিকও দিয়েছেন আমার অত্যন্ত প্রিয়, আমার কেন, আমাদের হ্যাশট্যাগ আমরা সকলের অত্যন্ত প্রিয় সকলের দিদি, মানে আমরা যারা একটু মানে আর কি ছোট গ্রুপ আছি, ছোট গ্রুপ মানে আমরাও যথেষ্ট বয়স হয়ে গেছে এখন, তাও এতটা প্যাম্পার, এতটা ভালোবাসা যাদের থেকে পাই তাদের কাছ থেকে মনে হয় যেন আমরা ছোট। আমাদের আজকের টপিক দিয়েছে জেবাদি। তো আমরা যেন মনে হয় এতটাই ভালোবাসা পাই না, রঞ্জনাদি, জেবাদি, সুস্মিতাদি, শাশ্বতী আন্টি, মানে বড় যারা আছে, শাড়ি আন্টি, সবাইকে দিদি বলে, কিন্তু আমি শুধু একমাত্র শাশ্বতী আন্টি আর শাড়ি আন্টি বলি। বাকি সুস্মিতা দি, আবিরা দি, আমি জানি না আমি এদের দুজনকে কেন আসলে প্রথম থেকে আন্টি বলে এসেছি, ওই জন্যই আন্টি বলি। এতটা ভালোবাসা পাই না আমরা এখনও, সেই মনে হয় নিজেকে ছোট মনে করি আর কি। আর এরা আমাদের পরিবার থেকে আলাদা নয়, মানে আমি ভাবতেই পারি না, বা আমরা কোনোদিনও ভাবতে পারি না যে আমরা আলাদা আলাদা পরিবার থেকে বিলং করি। আমাদের সকলের একটাই পরিবার, সেটা হ্যাশট্যাগ আমরা সকলে। তো জেবাদির আজকের খুব সুন্দর একটা বিষয়টা হচ্ছে, কোনো মায়ের আগে তো মানে অনেকগুলো করে সন্তান হতো, তো একই মায়ের হয়তো কোনো সন্তান প্রচণ্ড প্রখর বুদ্ধি, আবার কোনো সন্তান হয়তো অল্প বুদ্ধির, কোনো সন্তান হয়তো মানে খুব শান্ত শিষ্ট, আমি এক্স্যাক্ট লাইনটা তুলে লেখা বসা উচিত ছিল, আবার কোনো সন্তান হয়তো খুব জেদি বা গোয়ার। তো মা কি করবেন, সেই মায়ের কি কর্তব্য? মা কি সেই জেদি গোয়ার সন্তানকে বা অল্প বুদ্ধি সন্তানকে সাইডে সরিয়ে রাখবেন? কি কর্তব্য সেই মায়ের, এটাই আজকের বিষয়। তো আমরা যারা মাতৃত্বের স্বাদ পেয়েছি, মাতৃত্বের স্বাদ মানে আমি এটা বিশ্বাস করি, মাতৃত্ব নিয়ে একটা মেয়ের জন্ম হয়, কিন্তু যে মেয়েটা মানে প্রথম জন্মাচ্ছে সেও মানে তার মধ্যে এমন একটা বীজ দেওয়া থাকে না, ঈশ্বরই সেই বীজটা রোপণ করে দিয়েছেন, সে অলরেডি কিন্তু মা হয়ে জন্মায়। মা মানে সবসময় কিন্তু ফিজিক্যাল মাদার নয়। সব থেকে বড় নিদর্শন হচ্ছে মা শারদা। তো সেই যে স্নেহ, সেই যে তার মূর্তি, মানে স্নেহময়ী মা বলতে যাকে বোঝায়, সে মা শারদাকে দেখলেই বোঝা যায়। এই জন্য কিন্তু নিজের মানে বায়োলজিক্যাল মাদার হওয়াটা যে খুব জরুরি তা নয়। আমি দেখেছি মা না হয়ে, মানে জন্মদাত্রী না মা না হয়ে, মানে মা শারদা তো একটা অন্য স্তরে উনি আছেন। মানে আমি একদম সাধারণ মানুষের কথা বলছি, তারাও কিন্তু অন্যের সন্তানকে প্রচণ্ড আগলে রেখে মানুষ করেন। তো এই বীজটা ছোটবেলা থেকেই থাকে তাদের মধ্যে। এবার আমি বলবো যে সন্তান অল্প বুদ্ধির, বা এক একটা মানুষের জন্য কিন্তু এক এক ধরনের ট্রিটমেন্ট, যেমন এটা আমি আরও ভালো বুঝতে পারি। আমি এই যে টিউশন করি, তো অনেক দিন ধরেই করছি। আমি যখন ক্লাস 9-এ পড়ি, আমি তখন থেকে টিউশন করছি। তো তখন তো মাতৃত্বের ভাব আসারই কথা না, তখন আমি নিজেই ছোট একটা 9-এ পড়া মেয়ে, তার আর কত বয়স। কিন্তু আমার মধ্যে না
হ্যাঁ, তখন অল্প বয়সে তাও আমি সেইভাবে অধৈর্য হতাম না, রাগ করতাম, বা যাদের বাবা মারা বলতো মানে মার মানে কি সেই, যাই হোক একটুখানি মানে কোনো কোনো বাবা মা বলতো আমার ছেলেকে মেয়েকে একটুখানি মারবেন, নালেও বোঝে না মার মানে কি, মানে এমনি একটুখানি ইয়ে করলাম, মানে এই ধরনের আর কি। কাকে কিভাবে ট্রিট করতে হয় সেটা কিন্তু আমি শিখে গেছিলাম সেই ছোটোবেলা থেকে। যারা এমন নয় যে যারা বুঝতে পারছে না, অল্প বুদ্ধির ইয়ে আর কি, তাদেরকে মানে আরও যত এটা আমার বয়স হয়েছে, আমি ম্যাচিওর হয়েছে, এই যে টিউশনের কথা দিয়েই বলছি, আগে তাদেরকে না আমি বকাঝকা করতাম, মানে মার মানে ওই অর্থে মার না আর কি, ভীষণ বকাঝকা করতাম, কেন করছিস না, কেন পারছিস না, হ্যাঁ, কিন্তু বকাঝকা করতাম, কিন্তু তারপরে গিয়ে দেখতাম না ওই প্রবলেমটা থেকে যাচ্ছে। যেহেতু আমার ভেতরে ভীষণভাবে একটা মানে দায়িত্ববোধ কাজ করতো, এখনও করে সেটা, তো থেকে যাচ্ছে সেই ব্যাপারটা, সে ওভারকাম করতে পারছে না। তবে আস্তে আস্তে আমার যতটা বয়স বাড়লো, আমি না বুঝতে পারলাম যে কেন পারছে না বা কি অসুবিধা, তো ওকে ওই ব্যাপারগুলোর উপর আমি স্ট্রেস দিতাম। তো এই করতে করতে কিন্তু আমি শিখে গেছি যে হ্যান্ডেল কিভাবে বাচ্চাদেরকে করতে হয়। সব বাচ্চার মানে সব রোগের এক ট্রিটমেন্ট নয় কিন্তু, মানে কেউ হয়তো মানে বেশ ভালো বুদ্ধি আছে কোনো বাচ্চার, কিন্তু সে ইচ্ছা করে পড়ছে না, তো তাকে তখন একটু বকাঝকা করতে হয়, বা একটু ধমকের সুরে তার সাথে কথা বলতে হয়। সে কিন্তু দেখলাম পরের দিনই কাজটা, মানে তার মধ্যে ক্যাপেবিলিটি আছে কিন্তু সে করছে না। এবার আমি বলবো এই ধরনের বাচ্চা যারা মানে এবার যদি মায়ের পেটেরও সন্তান হন, তাদেরকে আরও স্পেশাল কেয়ার দেওয়া উচিত, যেটা আমি এই বয়সে মানে যত দিন গেছে আমি সেটা বুঝেছি, ইভেন আমি সেটা করেওছি। আমি টিউশনের কথা বললাম, তাদের বাবা মারা হয়তো ওই যে বললাম বলেছে আমার ছেলেকে মারধর করবেন বা আমার মেয়েকে মারধর করবেন, সে মারধর মানে তো ওই মারধর না আর কি, যাই হোক বকাঝকা, কিন্তু বকাঝকাতে কাজ হতো না। পরে দেখতাম ওদেরকে একটুখানি বেশি সময় দিয়ে বা অন্যভাবে বুঝিয়ে বা কিছু গিফটস দিয়ে ওদেরকে কিন্তু খুশি করলে ওরা আরও বেশি ভালো পড়াশোনা করে। তো ওই যে বললাম ম্যাচিউরিটির সাথে সাথে ক্লাস 9 থেকে আমি টিউশন শুরু করেছি, টিল ডেট আজও আমি টিউশন করি। মাঝখানে যে কবছর চাকরি করেছি সে কবছর করিনি। তো এইভাবেই বাচ্চাদেরকে কিন্তু যারা ওই ওদের মনে যদি এক দুর্বল বাচ্চা হয়, তো যারা টিউশন করে আমার সাথে একমত হবেন, তাদেরকে যদি একটু বেশি সময় দেওয়া হয়, তারা কিন্তু আরও না নিজেকে এগিয়ে আনতে পারে সামাজিক প্ল্যাটফর্মে। কেন অনেক সময় হয় একটা দুর্বলতা কাজ করে, একটা দুর্বলতা কাজ করে বাচ্চাদের মধ্যে। তো বাচ্চাদের মধ্যে দুর্বলতা বলতে চাইছি হীনমন্যতা কাজ করে অনেক সময়, যে আমার নিজেরই ছিল আমি ম্যাথে ভালো নয়, তো আমি না মনে করতাম আমি পারবো না কোনো দিনও, তো সাবজেক্টটাকে আমি এড়িয়ে যেতাম। তো ঠিক তেমনই এই ধরনের অল্প বুদ্ধি বা এই ধরনের জেদি বাচ্চা, তারা জেদি কেন হয়ে উঠছে সেটা দেখতে হবে। সবসময় রুটে গিয়ে পৌঁছাতে হবে। কিন্তু আমি এমনও দেখেছি, যে আমি জানি না অন ক্যামেরা কথাটা বলা সহজ হবে, এটা যদি জেবাদি নিজের মায়ের ক্ষেত্রে দিয়েছেন, আমি হয়তো শিক্ষকের দৃষ্টিভঙ্গিতে আলোচনা করছি। আমি এমনও দেখেছি একটা বাচ্চা জেদ তৈরি হয়েছে বা সে জেদটা শিখেছে তার মায়ের থেকে। সবসময় তো সরাসরি ব্যাপারগুলো বলা যায় না অনফেস, তখন সেই ক্ষেত্রে আমি তার মাকে বুঝিয়েছি যে ওইরমভাবে মানুষকে তো বলা যায় না তোমার জেদ তোমার বা তোমার বাচ্চার মধ্যে ট্রান্সফার হয়েছে বা বাবা মার ঝামেলা হচ্ছে, সেই ব্যাপারটা দেখে দেখে বাচ্চাটা জেদি হয়ে উঠেছে। আজকে বলছি তো এত বছরের আমার এক্সপিরিয়েন্স, তো আমি অনেক বাচ্চা দেখেছি এইরকম। তো তখন আমি তাদের মানে বাবাকে তো নয় মাকে আর কি বুঝিয়েছি যে ঠিক কোন কারণে অসুবিধা হচ্ছে বাচ্চাটার। আস্তে আস্তে সেই মায়ের সাথে বন্ধুত্ব তৈরি করে, বন্ধুত্ব মানে কি একটা স্বাভাবিক কথা বার্তা শুরু করে না, বা মাকে বুঝিয়েছি যে ওর সাথে এইরম এরম ব্যবহার করো, বা তুমি এই জেদটা করো না, তাহলে ও এটা শিখবে। তো এইভাবে কিন্তু ফল হয়েছে বা কাজ হয়েছে। ইভেন আমি মা, আমার ছেলে এখন অনেক বড়, আমার ছেলে 2nd ইয়ার পড়ছে এখন,
বিটেক সেকেন্ড ইয়ার কমপ্লিট হয়ে যাবে এবার রেজাল্ট বেরোলে আর কি। তো আমার ছেলেকে আমি দেখেছি যে কীভাবে না মানে এই আমার ছেলে একটু জেদি ছিল আর কি। জেদি মানে কি ওইরকম না, পড়াশোনার ক্ষেত্রে জেদটা করতো না, মানে জিনিসপত্র এইসবের দিক থেকে। তো ওর থেকে আমি অনেক সময় অনেক শিক্ষা বাচ্চার থেকে নিজের সন্তানের থেকেও পাওয়া যায় আর কি। তো আর আমি আরেকটা জিনিস দেখেছি, ওকে আমি কি কন্ট্রোল করবো, ও না আমার কাছে মাঝে মাঝে বিবেক হয়ে দেখা দেয় আর কি। কেন বলছি, 2-4টে ঘটনা বললে হয়তো বুঝতে পারবেন। হয়তো আমরা নিজেরা বন্ধুরা কোনো আলোচনা করছি, ও না মাঝখানে এসে ঠিক ধরে যে হয়তো শুনে নিল, ধরে মানে তখনই না, পরে হয়তো আমাকে বলে যে কেন তুমি এটা করছিলে, বা এটা ঠিক নয়, বা তুমি এই যে এখনও তুমি যে বলো যে প্র্যাকটিস করে এই মানে ওটা আমাকে মাঝে মাঝে আর কি খোঁচা দেয় আর কি, যে তুমি এই দিকগুলো ভাবো না, তো কেন ভাবছো বা কেন এরম বিহেভিয়ার করছো। তো মানে সবই আর কি, সবই জীবন থেকে শিক্ষা নিতে হয়। এই কথাটা হয়তো আজকে মানে সাবজেক্টের সাথে গেল না। তো এটাই ব্যাপার, কোন বাচ্চা জেদি সেই তার জেদটাকে কিভাবে আমি ট্রিটমেন্ট করব সেটা কিন্তু আগে দেখা দরকার। যে বাচ্চাটা ভালো সে তো এমনিই ভালো, যেটা আমি বললাম আমার ক্ষেত্রে যেটা হতো, যে স্টুডেন্ট ভালো আমি তাদেরকে কম প্রেশার দিলেও তারা এমনি তাদের ভেতরে ওই আর্জটা আছে যে তারা পড়াশোনা করবে, তারা পাশ করবে, তারা ভালো রেজাল্ট করবে। আর এক একটা বাচ্চা কী হয় না, তারা বোঝেই না আর কি, তারা বোঝেই না কোনটা ভালো কোনটা মন্দ। তো সেই বাচ্চাকে বোঝানোর দায়িত্বটা কিন্তু সম্পূর্ণভাবে মায়ের। আমি এখানে টিচার হিসেবে বললাম, এবার আমি মায়ের কথাই আসি। মায়ের যখন আমার ছেলে জেদ করতো, তো করতো কি এখনও মানে করে, কিন্তু ওকে সেই বোঝানোর ক্ষমতাটা মানে একমাত্র আমারই আছে আর কি, যে ওকে আমি বোঝাই যে এটা মানে এটা হলে এটা হবে, সেটা হলে সেটা হবে। তো আমার তো আর 2-3টে মানে বাচ্চা থাকলে ওইরমভাবে আর কি ট্রিট করতাম। তো এটাই ব্যাপার, যে বাচ্চা আমার মনে হয় দুর্বল বা পিছিয়ে পড়া বাচ্চা, অনেক সময় ওদের মধ্যে এতটা ট্যালেন্ট থাকে না, আর ওই পরিবার থেকে যদি এই দিকগুলো খেয়াল না দেওয়া হয় না, তো এই ট্যালেন্টটা কিন্তু কখনো বিকশিত হবে না। সবসময় দেখো যে বাচ্চাটা কেন জেদ করছে। অনেক বাচ্চা আছে ঠিক করে তাদের স্পিচের প্রবলেম আছে, তারা ওই জন্য না রাগী হয়ে ওঠে অনেক সময়। হ্যাঁ, আমার এই কথাটা যারা যারা শুনবে মিলিয়ে নিও। ওই স্পিচের এতটাই প্রবলেম, তারা ওপেন প্ল্যাটফর্মে কথা বলতে চায় না, অনেক সময় জেদি বদরাগী হয়ে ওঠে, বন্ধু তৈরি করে না তারা। বন্ধুরা তাদেরকে যদি খেপায় তারা খুব দুঃখ পায়, দুঃখ থেকে আরও তারা পিছিয়ে যায়। তো এইগুলো ধরার ব্যাপার, এগুলো বোঝার ব্যাপার। আমরা যদি মা হয়ে না বুঝি আর কে বুঝবে? ঈশ্বর তো নিজে আসে না, ঈশ্বর মাকে পাঠায়। তো এটাই, আমি জানি না যেবাদিকে ঠিক করে স্যাটিসফাই করতে পারলাম কিনা আমার আলোচনার দ্বারা। তো আজকে এইটুকুই মনে হলো, এইটুকুই শেয়ার করলাম। ধন্যবাদ, প্রত্যেকে ভালো থাকবেন, পরিবারের সকলকে ভালো রাখবেন।